হ্যালো ভিউয়ার্স, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের লাইভটি কেটে গিয়েছিল। আমাদের ক্যাপশন দেখতে পাচ্ছেন, এবার সাবজেক্ট হচ্ছে অন্যরকম। আবারও কি একটি মুক্তিযুদ্ধের পথে হাঁটছে বাংলাদেশ? এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আবারও একটি মুক্তিযুদ্ধের অপেক্ষায় আছে বাংলাদেশ। আপনারা কমেন্ট করেন প্রচুর। অ্যাড করতে কষ্ট হচ্ছে। অ্যাড দিতেই পারছি না কেন? এই তো অ্যাড হয়ে গেছে। খালি কে আসা যাবে না, লাইভ নষ্ট হয়ে যাবে। না না, খালি আমি সেট করতেছি। খালি কে আসা যাবে? যদি প্রয়োজন হয় পাকিস্তানি রাজাকার বাহিনীদের বাংলাদেশ থেকে তাড়িয়ে দিব। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করতে থাকুন, আপনারা মতামত দিতে থাকুন, শেয়ার করতে থাকুন। কারণ হচ্ছে আমাদের লাইভটা যেন চলতে না পারে নিয়মিত, সেটার জন্য অনেকে অসৎ চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন এর আগে লাইভটা আমাদেরকে আলোচনার মাঝখান থেকে কেটে দিতে হয়েছে। সেজন্য আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এগিয়ে যাওয়া সম্ভব না। আর আমার যে ক্যাপশনটা, এটা 18 কোটি মানুষের মধ্যে 10 কোটি মানুষের চাওয়া পাওয়া হতে পারে যে বাংলাদেশ কি আরেকটি মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ 71 সালে যখন যুদ্ধ হয়, হঠাৎ করে একদিনে হয়নি, কিন্তু বহু বছর তারা জ্বালা যন্ত্রণা করতে করতে, বাঙালিদেরকে শোষণ করতে করতে, মারতে মারতে, কথায় কথায় পাখির মতো গুলি করে মারতো। সেটা ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি, আপনারাও জানতে পারবেন। আমাদের মা বোনদের ইজ্জতের কোনো মূল্য ছিল না। যে কোনো সময় কথায় কথায় মা বোনদেরকে নির্যাতন করা হতো, তাদের ইজ্জত লুণ্ঠন করা হতো, যেটা আমরা এখন বর্তমান সময়ে প্রতিচ্ছবি হিসেবে দেখতে পাচ্ছি। এবং যারা সিনিয়র সিটিজেন তারাও বলতেছে 71 সালে যখন পাকিস্তান হামলা করেছিল, তারাও এইভাবে আজকে সমাজে যেভাবে শিক্ষকদেরকে অত্যাচার করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, মুক্তিযুদ্ধদেরকে মারা হচ্ছে, এই ধরনের কাজ তখনও এইভাবে আহ প্রকট হয়নি, এভাবে করা হয়নি। তারা যেভাবে করেছিল তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর আকারে এইবার 2024 আমাদের কাছে প্রেজেন্ট হয়েছে। তো সেই জায়গায় 71 সালে যেরকম মানুষ রক্তক্ষয়ী যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল, এখন কি আবারও সেই আমেরিকার মদতে বাংলাদেশের যে ধ্বংস করার পিছনে যারা 53 বছরের স্বাধীনতাকে অস্বীকার করে ক্ষমতায় বসেছে, এখনো কি আবার নতুন করে আমাদেরকে দেশ স্বাধীন করতে হবে কিনা, এই বিষয়ে আপনারা সবাই মতামত দিতে থাকবেন। এবং আমি এখন জানতে চাইবো, আমার দুজন অতিথি আছেন, একজন কলকাতা থেকে, একজন বাংলাদেশ থেকে, দুইজনই রাজনৈতিক গবেষক। তো কলকাতার দাদার কাছে আমি জানতে চাইবো যে আপনার এখানে আমি একটা পোস্ট দেখেছি, আপনি বাংলাদেশকে ধারণ করেন মনে প্রাণে, যেটা আপনি কলকাতার কথা একবারও কোনো পোস্টে আপনার লেখা আমি পাই না, কিন্তু আপনি বাংলাদেশকে 100 বার মনে করলে একবারও কলকাতার কথা মুখে আসে না, সেটা আমি দেখেছি, বা আপনার অন্তরে আসে না। তো আপনার যে এই যে বাঙালির প্রতি এত প্রেম, এবং আপনার কেন মনে হচ্ছে যে বাংলাদেশকে আবার মুক্তিযুদ্ধ করতে হবে? তার পিছনে কারণ হচ্ছে যে, প্রথম কথা বলি যে বাংলাদেশের সম্বন্ধে এত কেন, আমি একটি কবিতাও লিখেছিলাম, একটি না দুটি, তার মধ্যে একটি হচ্ছে ঢাকা আমার পাশের বাড়ি, দিল্লি বহু দূর। এইভাবে কবিতাটা লেখা ছিল এবং প্রশংসিত হয়েছিল, এবং সম্ভবত বাংলাদেশের কোনো পত্রিকা ছাপা হয়েছিল।
আসলে বাংলাদেশ একটি আলাদা একটি দেশ বা রাষ্ট্র হলেও, মানে এটা অস্বীকার করা যাবে না যে রাষ্ট্র হলেও আহ, আমি আমার দেশে বসে অনেক কথা বলতে পারি না, যে রাষ্ট্রদ্রোহিতা হয়ে যায় বলে, সে কারণে অনেক কিছু কেটে কেটে বলতে হয়। তো সেটা একটা আলাদা রাষ্ট্র হলেও আসলে এই ত্রিপুরা, মিজোরাম, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, এমনকি ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, এটা নিয়ে হচ্ছে মূলত একটা অখণ্ড বৃহৎ বঙ্গ, যেটা আমরা পূর্ব দেশ হিসেবে প্রচার করে থাকি। আচ্ছা। বৃহৎ বঙ্গ যেটা আছে, বৃহৎ বঙ্গ, দীনেশ চন্দ্র সেন যে বৃহৎ বঙ্গ লিখেছেন, যে পরিচয় দিয়েছেন, সেটা আসলে এই যে বড় অংশটা পূর্ব দেশ যেটাকে বলছি, ইনক্লুডিং বাংলাদেশ, এই অংশটা বহুকাল ধরে স্বশাসিত ছিল, আবার বহুকাল ধরে পরাধীনও ছিল। তো আচ্ছা। ব্রিটিশ মানে ব্রিটিশ ভারত সময়, ব্রিটিশরা যখন 1757 সালে যে বেঙ্গল প্রেসিডেন্সি তারা পেল আস্তে আস্তে, সেই বেঙ্গল প্রেসিডেন্সি আবার উত্তরপ্রদেশ আচ্ছা। বিহার ধরে। তো এই সীমানা এভাবে তো, রাজনৈতিক সীমানা কখনোই এই জায়গাটায় স্থির থাকে না। এখন যেমন স্থির থেকে যায়, অতীতকালে এরকম ছিল না। যেমন গুপ্ত রাজাদের আমলে আমাদের সীমানা যেমন ছিল, বা অশোক অশোক হচ্ছে সর্বপ্রথম এই জায়গাটাকে অ্যানেক্স করেছিলেন অশোক, একদম চট্টগ্রামের ফেনী, এখনকার ফেনী। তখনকার অবশ্য ল্যান্ড আর সমুদ্র একই জায়গায় ছিল না, আজকের যে উপকূল সেই উপকূল ছিল না, উপকূল অনেক ভেতরে ছিল ল্যান্ডের। তো ত্রিপুরা শুদ্ধ, আসাম শুদ্ধ, এটাকে অ্যানেক্স করেছিলেন প্রথম অশোক, তারপরে সমুদ্রগুপ্ত। হ্যাঁ, কিন্তু তার আগে পর্যন্ত আমাদের এখানে একটা স্বতন্ত্র রাষ্ট্র ছিল, এইটা বুঝতে আচ্ছা। হবে। যেই রাষ্ট্র বাকি ভারতে ছিল না, এটাও বুঝতে হবে। আরো বুঝতে হবে যে আমাদের গোলমরিচের দাম, এই আমাদের মানে কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয়, এই আমাদের মানে পশ্চিমবঙ্গ আর আমাদের বাংলাদেশের যে মানুষরা আছে তাদের যারা পূর্বপুরুষ, এবং আমাদের হ্যাঁ। এখানকার যারা পূর্বপুরুষ, 1 কেজি, 1 সের আর 1 কেজি অলমোস্ট একই। ওই 1 সের পিপ্পলি, মানে হচ্ছে পিপ্পলি গোলমরিচ, 1 সের গোলমরিচের দাম মধ্যপ্রাচ্যে আজকে যারা তেল নিয়ে মস্তানি করে সেইখানকার, সেখানের দাম ছিল 15 স্বর্ণ দিনার। 15 স্বর্ণ দিনার 1 সের দাম, ভাবা যায় এইটা আজকে আবার, 15 স্বর্ণ এটা কি দিনার এক্সেস। এখনকার যে ইলিশ রাজনীতি হচ্ছে, তখন এই মরিচ নিয়ে রাজনীতি হয়েছিল? না, তখন এটা রাজনীতি ঠিক ছিল না আমাদের। সবচেয়ে বড় এটা খুব একটা ভালো প্রাসঙ্গিক কথা বলেছো, সেটা হচ্ছে বাংলার এই মানুষদের কাছে না রাজনীতিটা বড় ছিল না। মানে রাজনৈতিক থেকে বড় কথা বলছি যে আরো গভীরে গিয়ে কূটনীতিটা ছিল না। আচ্ছা। যদি কূটনীতি করতো তাহলে কিন্তু করতো। আজকে আমরা ওখানে মধ্যপ্রাচ্যের যে কবিরা, গ্রিক কবি, রোমান কবি, হ্যাঁ। আজকে থেকে যাদের 2000 বছর আগে, এই কবিরা 2000 বছর আগে, গ্রিক কবি, রোমান কবি, তাদের কাব্যগ্রন্থে পর্যন্ত বাঙালির বীরত্ব লেখা আছে। আচ্ছা। এবার বাঙালি মানে তো শুধু বাংলাদেশে না, বাংলাদেশে যত সংখ্যক বাঙালি আছে প্রায় সমসংখ্যক বাঙালি ভারতে রয়েছে, এবং সেটা আচ্ছা। বাংলাদেশকে ঘিরেই রয়েছে। আসলে আমরা আচ্ছা। তো সমসংস্কৃতি, এক সংস্কৃতি এক, সংস্কৃতি হ্যাঁ। এক, হ্যাঁ। হ্যাঁ, ভাষা এক। হ্যাঁ, একটা মানুষ, একটা জনগোষ্ঠীকে চিনতে হবে তার ভাষা এবং সংস্কৃতি দিয়ে, সে যে এটাই তো দেশেই মানতে থাকুক। চায় না, যে আমরা হ্যাঁ, যে ভাষাগত কারণে, কালচারাল কারণে, মানে আমরা যে এক, এইটাই তো ভুলে গেছে এই জাতি, এই তরুণ প্রজন্ম। এইখানেই বলছি তরুণ প্রজন্মকে ভুলিয়ে দেওয়া হয়েছে, সেটা পশ্চিমবঙ্গেও যেমন হচ্ছে, ওখানেও হচ্ছে। এটা হচ্ছে একটা মানে আগ্রাসী আপনার কি মনে হয় পূর্ববাসা। আরেকটি মুক্তিযুদ্ধের মাধ্যমে, মুক্তিযুদ্ধ সংগঠনের মাধ্যমে, দেশ স্বাধীন করার মাধ্যমে এই তরুণ প্রজন্ম তাদের ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতে পারবে? হ্যাঁ, সেটা পারবে। কারণ আমি চাইছি, আমরা চাইছি, বা আমাদের এখানে আমাদের যে দলের সঙ্গে গতকালকেও কথা হয়েছে, আমরা কতগুলো মুভমেন্ট পশ্চিমবঙ্গে শুরু করতে চলেছি আর কি। পুজোর পরে পরেই হবে, এখন তো নানা রকম সমস্যা দেখা দেয়, এখন কারো কানে যাবে না। সেটা হচ্ছে এই যে একটা জায়গায় স্থিতিশীল একটা সরকার থাকলে, এবং সেখানে কিছু মানুষ তার কথা বলতে পারলে, মানে এবার যদি মুক্তিযুদ্ধের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তাহলে আমার আওয়ামী লীগকে 5 তারিখের আগের আওয়ামী লীগ আর এই আগমন আসছে যে আওয়ামী লীগ, তার সঙ্গে আকাশ পাতাল পার্থক্য করতে হবে। কারণ সে সময় আচ্ছা।
আলোচনা করতে পারতো না, এটা ঘটনা। মানে আওয়ামী লীগের সমর্থন করো আর যে যাই করো, যতই হোক, সমালোচনা, হ্যাঁ সমালোচনা নিতে পারে না, এখনো নিতে পারে না। একদম আওয়ামী লীগের যারা একদম লিখিত নেতা কর্মী তারা এখনো নিতে পারে না, তাদের আবেগে লাগে। এবার ঘটনা হচ্ছে এই আবেগ রাজনীতিতে চলে না, আজকে সেই আবেগের পরিণাম নিশ্চয়ই নিজেরা বুঝতে পারছে, এটা তো বুঝতে হ্যাঁ পারছে। এগুলো তো লেসেন, এগুলো হ্যাঁ হ্যাঁ বাস্তবে লেসেন, কিন্তু এগুলো বই পড়ে তো অনেক কিছু শেখা যায়, কিন্তু বাস্তবে ঘটনাটা কি ঘটছে দেখতে হবে। কালকেই বলছিলাম যে বাংলাদেশের মানুষের সঙ্গে তামিলের মানুষের অনেক মিল আছে, সেটা হচ্ছে অতি আবেগ প্রবণতা, প্রচন্ড আবেগ, এবং যাকে মহান মানাবে তাকে না জেনে শুনে যুক্তি বুদ্ধি কিছু না দেয়, তাকে মহান মানানো শুরু হয়ে গেল। এই যে হুজুকটা উঠলো, এই হুজুকের কারণে কিন্তু এই জিনিসটা হয়েছে। এই হুজুকটা বাঙালির মধ্যে আছে, পর বাঙালির সব, কিন্তু পশ্চিমবঙ্গে অনেকে পাওয়া যাবে। মনে করেছে কোটা আন্দোলনের শরীক হওয়া মানে দেশপ্রেমিক প্রকাশ করা। হ্যাঁ, এটা হওয়া, আবেগ যে কারণে প্রকাশ করা। যে কারণে প্রায় শেষের দিকে শিল্পীরা নামতে শুরু করে দিল। ওই মুশাররফ হ্যাঁ করিম সবাই নামতে শুরু করে দিল, ওরা বুঝে গেছিল এবং ওদের কাছে খবর এসে গেছিল যে এটা একটা কিছু হবে, সে কারণে ফেভারে থাকবে। এই হচ্ছে রাষ্ট্র ক্ষমতার ফেভারে থাকার কথা, ব্যাপার। আচ্ছা যে আচ্ছা। ফেভারে থাকবে তার মানে তাকে নিয়ে নিলাম, এটা অনুচিত। তো আজকে তানভীর সাহেবের জামাত, কাছে একটু আসি, তারপরে আবার আসবো আপনার কাছে। এইখানে ছোট্ট করে বলে দিই, এইখানে যে হ্যাঁ হ্যাঁ জামাত এবং শিবির হেফাজতেরা তাদের বিরোধীদের এই যে মানে নিকেশ করে দিচ্ছে, এটা হ্যাঁ। কিন্তু আওয়ামী লীগেরই করার কথা ছিল 71 থেকে 2024-এর আগে হবে। আচ্ছা আচ্ছা তাহলে আর এই পরিস্থিতি হতো না। আচ্ছা। তানভীর সাহেব, আজকের যে মুক্তিযোদ্ধা চাওয়ার, মুক্তিযুদ্ধ কামী মানুষের অনেক সংখ্যা বেড়ে যাচ্ছে, তারা মুক্তিযুদ্ধ করতে চায়। আবার আমরা কি সেই 50 বছর পরে পরেই যুদ্ধ করব? এবং যুদ্ধের পরবর্তী সময় যে দুর্ভিক্ষ, এই যে 71-এর পরে হয়েছে কৃত্রিম দুর্ভিক্ষ, এখনো যে লাখ লাখ মানুষ কর্মহীন হচ্ছে এবং দুর্ভিক্ষ শুরু হয়েছে, আজকেও একটা, গতকালকেও দেখলাম যে একজন ইউপি চেয়ারম্যানকে মারা হয়েছে, আজকেও একটা চেয়ারম্যান অন্য জায়গায় তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। দেখেন, খাদের হ্যাঁ, ইউনিয়নের আওয়ামী লীগের অ্যাকচুয়ালি সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান না, উনি হচ্ছেন সাধারণ সম্পাদক, নুরুল ইসলাম ডালিকে হত্যা করে এভাবে ঝুলিয়ে রেখেছে। দূরে থেকে দেখাই। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি জাতির সামনে এখন বেসিক প্রশ্ন কোনটা? আমরা কি বাঁচার তো উপায় নেই। পিওর ডেমোক্রেটিক রাষ্ট্র চাই, না আমরা ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ চাই? এটা হচ্ছে মূল প্রশ্ন। কিন্তু জি। আপনি ধর্ম এবং গণতন্ত্র কিন্তু একসাথে চলতে পারে না। হ্যাঁ আপনি ধর্ম এবং গণতন্ত্রকে কিন্তু আপনি এক জায়গায় রেখে আপনি চলতে পারবেন না। এখন আমরা আসলে কি চাই, এটা রাষ্ট্রের জনগণকে, রাষ্ট্রকে জানাতে হবে যে বাংলাদেশ উইল বি দ্য ডেমোক্রেটিক কান্ট্রি অর বাংলাদেশ উইল বি দ্য ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ। এটা যদি রাষ্ট্র পরিষ্কার না করে, তাহলে আমরা জনগণ যত সরকারি আসুক, যে অবস্থায় আসুক, আমরা আমাদের নিজেদের কর্তৃত্ব বহাল রাখার জন্য আমরা এই ধরনের সংঘর্ষ সংঘাত আমরা করতেই থাকবো। এটা ইতিহাস সাক্ষী দেয় এবং এটা যুগ যুগ ধরে চলছে এই ধরনের ঘটনা। এটা আপনি এখন মুক্তিযুদ্ধ আরো প্রতিদিন, কতবার করতে হবে সেটা আপনি নিজেও প্রতিদিন পরিসংখ্যান দিয়ে ঠিক করতে পারবেন না। তাই প্রতিদিন রাষ্ট্রকে আগে সংজ্ঞায়িত করতে হবে যে বাংলাদেশ। প্রতিদিন 40-50 জন করে, 100 জন করে মারা যাচ্ছে। তো সেই জায়গায় কি ওরা কি যুদ্ধকে আহ্বান করছে না, যে তোরা বাঁচতে হলে যুদ্ধ করতে হবে, না হলে বাঁচতে পারবি না? তানভীর সাহেব, সাউন্ডটা মনে হয় হয়ে গেছে। না নেটওয়ার্কের সমস্যা। ব্যাপারটা আমার হচ্ছে, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে আপনাকে না? শুনতে শোনা যাচ্ছে, পাচ্ছেন? এইবার শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। এখন বলেন। আমি যে কথাটা বলছিলাম সেটা, সেটা হলো রাষ্ট্রকে আগে ঠিক করতে হবে যে রাষ্ট্র আসলে কোন পদ্ধতিতে চলবে। গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশ হবে না ইসলামিক স্টেট অফ বাংলাদেশ হবে? যদি রাষ্ট্র বলে যে এটা ইসলামিক স্টেট অফ বাংলাদেশ হয়, তাহলে প্রত্যেক দলকে ওই অনুযায়ী তাদের আচার আচরণ করতে হবে। আর যদি বলে যে না, এটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে, তাহলে এখানে যারা রাজনীতি করবে তারাও গণতন্ত্রের চর্চা করতে হবে। এখানে ধর্মকে আর ব্যবহার করা যাবে না। এটা রাষ্ট্রকে সিদ্ধান্ত দিতে হবে যে আসলে রাষ্ট্র কি চায়। আপনি ধর্ম এবং গণতন্ত্র কিন্তু আওয়ামী লীগ একসাথে সরকার চলতে পারে না। আমলে প্রচুর পরিমাণে আন্দোলন করা হয়েছে। বামপন্থীরা আজকে কেন বিরোধিতা করছে? কারণ তারা প্রচুর পরিমাণে দাবি জানিয়েছে প্রতি সপ্তাহে সপ্তাহে যে ধর্মভিত্তিক রাজনীতি থেকে আমাদেরকে বের হতে হবে, কিন্তু এটা সরকার শুনে নাই।
এখন মানে এটা এটা কিন্তু শুধু সরকারের একার সিদ্ধান্ত না, এখানে কিন্তু সব দলের যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে বসতে হবে। এখন ধরেন বাংলাদেশে এখন যে ইসলামিক দলগুলো আছে তারা তো সরাসরি খেলাফত চাচ্ছে, তারা সরাসরি খেলাফত চাচ্ছে এবং তারা বলছে যে বাংলাদেশ ইসলামিক স্টেট অফ রিপাবলিক হবে। এবং এখানে আওয়ামী লীগ, বিএনপি, বাম দল বা অন্যান্য যারা প্রগতিশীল দলগুলো আছে তারা চাচ্ছে যে না বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে। তাহলে বেটার রাষ্ট্র মানে স্টেট শুড টেক দ্য ডিসিশন যে আমরা রাষ্ট্র কোন পদ্ধতিতে চলবে, ইসলামিক দলগুলোকেও বলুক, সবাইকে বলুক, বা রাষ্ট্র একটা গণভোটের ব্যবস্থা করুক যে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ কি ইসলামিক স্টেট অফ বাংলাদেশ মানে ইসলামিক আইন দ্বারা বাংলাদেশ চলবে না গণতন্ত্রের পথে চলবে। হানা ভোট দিয়ে দেখ, জাতি যদি যাকে ভোট দিয়ে দেয় বাংলাদেশের সংবিধান অনুযায়ী পরিবর্তন করুক। এত তো মানে বসে বসে প্রতিদিন তো কেউ নাটক করতে পারবে না, এই দেশকে নিয়ে তো প্রতিদিন নাটক হবে। এক পার্টি বলবে যে আমি এখানে এটা করবো, আরেক পার্টি বলবে যে সেটা করবো। তো বেটার রাষ্ট্রকে একটা কনক্রিট সলিউশনে আসতে হবে যে রাষ্ট্র আসলে কি চায়, রাষ্ট্র কোন পথে হাঁটবে, এটাকে রাষ্ট্রকে জনগণ কর্তৃক ওটা নির্ধারণ করে দিতে হবে। যদি এটা নির্ধারিত হয়ে যায় তাহলে এই ধরনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আদার দেন বাংলাদেশের এই আপনার কি সমস্যা মনে চলতেই হয় থাকবে। রাষ্ট্রের যারা বসে আছে তারা আসলেই কি এটা ক্লিয়ার করবে জনগণকে? এখন আপনার কি মনে এটা হয়? এটা তো জনগণ সিদ্ধান্ত নেবে যে অ্যাকচুয়ালি মানে এখানে একটু ভুল ধারণা আছে। এটা তো জনগণ সিদ্ধান্ত নিবে যে তারা কি আসলে রাষ্ট্রকে সঠিক পথে আনতে চায় কি চায় না। বিগত প্রায় 2 মাস হলো তাদের যে কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যেমন তারা আসলে রাষ্ট্রের যে মৌলিক চেঞ্জেস দরকার, যে সংস্কার দরকার, মানুষের যে আকাঙ্ক্ষিত সংস্কার, সেটাতে কিন্তু তারা ওই পথে হাঁটছে না। রেগুলার কিছু ট্রান্সফার, তাকে চাকরি থেকে বরখাস্ত করা, পদায়ন করা, এগুলা করছে। পুলিশ এখনো তাদের কর্মক্ষেত্রে ফিরছে না। রাষ্ট্র সন্ধ্যার পর থেকে অনিরাপদ, রাস্তাতে আপনি কোথাও কোনো পুলিশ দেখবেন না, কোনো টহল পুলিশ নেই, প্রত্যেকটা এলাকা অরক্ষিত। তাহলে রাষ্ট্র কি ব্যর্থ না তাদের প্রশাসনকে পুনর্গঠিত করতে? এটা তো রাষ্ট্রের দায়িত্ব ছিল যে ফ্রম দ্য ডে ওয়ান তারা যেদিন দায়িত্ব নিয়েছে আমাদের জনগণের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করা ছিল রাষ্ট্রের একটা অন্যতম প্রধান দায়িত্ব এবং কর্তব্য। সেটা করতে রাষ্ট্র বিগত 2 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, রাষ্ট্র সেটা করতে পারেনি। এবং সেকেন্ড থিং যে জিনিসটা আসছে, আপনি পুলিশ ছাড়া একটা রাষ্ট্রকে আপনি কিভাবে চালাবেন? আপনি কি কন্টিনিউ সেনাবাহিনীকে এভাবে মাঠে রেখে রাষ্ট্রকে চালাতে পারবেন? এবং সেনাবাহিনী যেখানে সিভিল পাওয়ারের একটু সিভিল পাওয়ারের উপরে তারা মাঝে মধ্যে যায়, মানে এটা হলো তারা অ্যাসিস্ট করতে যায়, বাট তারা তো দীর্ঘমেয়াদে আপনাকে মাঠে এভাবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকবে না। বাট ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থেকেও কি রাষ্ট্রের কি কোনো জনসাধারণের নিরাপত্তাটাকে নিশ্চিত হচ্ছে? প্রতিদিনই কোথাও না কোথাও নানা ধরনের সংঘর্ষ, হত্যা, লুণ্ঠন এগুলো চলছে। তাহলে রাষ্ট্র কি আমাদের নাগরিকদের নিরাপত্তা দিতে তারা সক্ষম হলো? এ পর্যন্ত তারা হয়নি। সুতরাং রাষ্ট্র এই ক্ষেত্রে সম্পূর্ণরূপে ব্যর্থ বর্তমানে যারা সরকারে আছেন। সেকেন্ড থিং, তারা যে রাষ্ট্র সংস্কারের কথা বলেছেন, রাষ্ট্র সংস্কার বলতে আমরা আসলে এখন কোন জিনিসটাকে প্রাধান্য দিব? যেমন আমাদের একজন মাননীয় উপদেষ্টা মহোদয় রিজওয়ানা আপা, সে পলিথিন ব্যবহার নিয়ে দৌড়াদৌড়ি করছেন। রাষ্ট্র কি এখন পলিথিন নিষিদ্ধটা খুব রাষ্ট্রের সমস্যা কি পলিথিন? আমি জানতে চাই যে রাষ্ট্র কি পলিথিন সমস্যায় জর্জরিত? আপনি পলিথিন নিয়ে মানে আপনারা পলিথিন নিয়ে দৌড়াচ্ছেন কেন? রাষ্ট্রকে কোন দিকে ডাইভার্ট করছেন? রাষ্ট্র কি পলিথিন সমস্যায় জর্জরিত না? রাষ্ট্র অন্য কোনো অসুখে ভুগছে। আপনি অসুখ হলো রাষ্ট্রের এইটা কিনা বলে আপনি মেডিসিন দিচ্ছেন আরেকটা, তাহলে রাষ্ট্র কিভাবে ঠিক থাকবে? এখন যারা সরকারে বসেছেন আমি তাদের যোগ্যতা নিয়ে কোনো কথা বলবো না, তারা হয়তো অধিক যোগ্য, সেই জন্য তাদেরকে সরকারে তারা পদায়ন করেছেন। আমরা তাদের সফলতা কামনা করি, বাট আমরা জনগণ হিসেবে চাইবো বাংলাদেশ একটি নিরাপদ রাষ্ট্র হোক এবং বাংলাদেশের সাথে আমাদের পার্শ্ববর্তী দেশসমূহ সবার সুসম্পর্ক থাকবে। আমরা যে কথায় কথায় ভারত বিরোধিতা করছি, যেভাবে ভারত বিরোধিতাকে উস্কে দেওয়া হলো বাংলাদেশে, এখন ভারতের সাথে বাংলাদেশের যে সকল চুক্তি হয়েছে, আমরা তো অনেকেই বলতে শুনি যে অসম চুক্তি হয়েছে, আমরা আমাদের অধিকার ভারতকে আমরা বেশি দিয়ে দিয়েছি, ভারতকে আমরা এটা করে দিয়েছি, ভারত আমাদেরকে সমতার চোখে দেখে নাই। তো আমি অনুরোধ করবো আজকে এই লাইভের মাধ্যমে, যেহেতু এখন একটু অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তাদের কাছে তো রাষ্ট্রের সমস্ত চুক্তিগুলো আছে, সো আপনারা জাতির সামনে প্রকাশ করুন যে কোন কোন চুক্তিগুলো অসমতা হয়েছে, কোন কোন চুক্তিগুলো তো বৈষম্য হয়েছে, জাতি জানুক। আপনারা
একটা জিনিস জাতিকে বলবেন না, জাতিকে ক্লিয়ার ভিউজ না দিয়ে আপনারা বলবেন ভারতের সাথে আওয়ামী লীগের বিভিন্ন মানে বৈষম্যমূলক চুক্তি হয়েছে, যেখানে বাংলাদেশ নানাভাবে বঞ্চিত হয়েছে। তা আমরা এই বঞ্চিতটা দেখতে চাই। আমরা আসলে দেখতে চাই যে চুক্তিগুলোতে কি কি ধরনের বৈষম্য ছিল, আমরা কি কি, ভারত কিভাবে চুক্তিগুলোতে লাভবান হয়েছে বেশি, না বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি, এই জিনিসগুলো আসলে জাতির সামনে প্রকাশ করা উচিত। আরেকটা বিষয় আমরা বলি, গুম খুন নিয়ে নানা ধরনের অভিযোগ আছে। গুম খুন যে হয়নি সেটাও যেমন মিথ্যা না, সেটাও ঘটেছে। কারা ঘটেছে, কি ঘটেছে, সেটার একটা প্রকৃত চিত্র বাংলাদেশের সামনে তুলে ধরা উচিত। আয়নাগর নিয়ে আমরা প্রচুর কিছু দেখেছি, আয়নাগর নিয়ে প্রচুর মতবিরোধ হয়েছে, অনেক কিছু হয়েছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন রাষ্ট্রের সকল আয়নাগর বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন, আয়নাগরটা কোথায় ছিল? আপনি কেন রাষ্ট্রকে না দেখে আয়নাগর বন্ধ করে দিলেন? রাষ্ট্রকে তো দেখার অধিকার ছিল যে আসলে এগুলো আয়নাগর ছিল এবং এগুলাকে আমরা এখন বন্ধ করে দিয়েছি, তাই না? সোশ্যাল মিডিয়াতে আয়নাগরের বিভিন্ন ফ্রান্সের, তারপর অন্যান্য দেশের নানা ধরনের বিভৎস চিত্র দিয়ে এটাকে রাষ্ট্রের আয়নাগর হিসেবে অপপ্রচার করা হয়েছিল। তাহলে জাতিকে একটা ক্লিয়ার পিকচার তো জাতি আপনাদের কাছ থেকে আশা করে, যেই কারণে আপনারা সংস্কার বলেন বা বিগত সরকারের ব্যর্থতা বলেন, আপনাদেরকে যাতে ব্যর্থ না হন সেই জন্যই তো মনে করেছে যে আপনাদের হাত ধরে দেশ সফল হবে। তাহলে যারা 2 মাস ধরে দেশের আইন শৃঙ্খলাই ঠিক করতে পারলো না, সাধারণ মানুষের জানমালের হেফাজত করতে পারলো না, জনগণের রাত্রে চলার যে নিরাপত্তা দিতে পারলো না, তাদের দ্বারা কি রাষ্ট্র সংস্কার আদৌ হবে কিনা সেটা এখন আমার কাছে প্রশ্ন। আসলে তারা পারছে কিনা। এবং তাদেরকে তো যারা বসাইছে তারাই তো তাদের কে পুতুল হিসাবে রাখছে, তাদের তো কোনো কমান্ড মানছে না, বা তাদের কমান্ডই করছে কিনা এটা একটা রহস্য কিন্তু রয়েই গেছে, কারণ তারা এই বিষয়ে প্রতিবাদ জিও করছে না। পলিটিক্সের কথা যদি আপনারা চিন্তা করেন, অনেক কিছু আছে যেগুলো হয়তো অন এয়ারে অনেক কিছু অনেক সময় অনেক কিছু বলা যায় না। বাংলাদেশে ভারত বিদ্বেষী করে আমেরিকাকে কাছে টেনে নেওয়া, এবং আমরা আরব স্প্রিং এর কথা সবাই জানি। আমেরিকা যে যে দেশগুলাতে আসলে এভাবে এগিয়েছে, তাদের ভবিষ্যৎ কি হয়েছে সেটা কিন্তু আমাদের কম বেশি সবারই জানা। প্রেজেন্টলি লেবাননের উপরে যে যুদ্ধটা চলছে সেটাও আপনারা দেখছেন, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান। তো কেউ কিন্তু শান্তিতে নেই। যেখানে যেখানে আমেরিকার ব্লেসিংস আছে তারা আমরা কেউ শান্তিতে নেই। তো আমরাও যে শান্তিতে থাকবো সেটারও তো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আসলে রাষ্ট্র দিতে পারছে না। তাহলে এখন মানুষ, বাংলাদেশের মানুষ আসলে অনেক কিছু জানে, অনেক কিছু বুঝে। এখন অনেকে হয়তো 5ই আগস্টের যে বিষয়টা, যে ঘটনাটা ঘটেছে, সেটা ডেফিনেটলি আওয়ামী লীগ সরকারের উপরে মানুষের একটা ক্ষোভ ছিল। সরকারের হিসেবে তারা অনেক উন্নয়ন করেছে, নো ডাউট, কিন্তু পাশাপাশি দ্রব্যমূল্য, সিন্ডিকেট, দুর্নীতি, এই জিনিসগুলো লাগাম টেনে ধরা দরকার ছিল। এই জিনিস একটা আইওয়ার ছিল, ম্যাজিস্ট্রেট চেক করতেছে কাকে, যখন একটা খুচরা ব্যবসায়ী তার এগুলো দরকার ছিল না। আপনি জানেন কিন্তু দেখেন, আপনি যে গ্রুপ অফ কোম্পানিজ গুলো আছে বাংলাদেশে বড় বড়, আমি যদি নাম নাও বলি, এটা সবাই জানে, বাজারে যাদের পণ্য আপনারা কিনে খান তাদের সবার হাতে কিন্তু আপনি চাল, ডাল, তেল, লবণ, হলুদ, মরিচ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ডিম, মাংস, মুরগির মাংস এবং ডিম, এদের এই মানে 7-8টা কোম্পানির কাছে কিন্তু পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ জিম্মি ছিল। তো সরকার কি পারতো না যে তাদের কাছ থেকে এই জিনিসটাকে উদ্ধার করতে? হয়তো সেই ধরনের স্টেপস দেয়নি। আপনি কি এটা অ্যানালাইসিস করেছেন যে আমাদের বাংলাদেশের ভিতরে যখন খাদ্যদ্রব্য বাইরে থেকে ঢুকে, তখন যারা সিন্ডিকেট ব্যবসায়ী কিনে তারা কিন্তু তখনও একটা ট্যাক্স দিয়ে আসছে, শুল্ক হার দিচ্ছে। আবার যখন সেটা খুচরা ব্যবসায়ী কিনে আনতেছে ওদের থেকে ডিলারশিপরা, তারাও কিন্তু আবার কেনার সময় একটা ট্যাক্স দিচ্ছে। আবার গ্রাহকও আমরা যখন কার্ড দিয়ে সুপার শপ থেকে কেনাকাটা করি তখনও আমরা কিন্তু ভ্যাট ট্যাক্স দিচ্ছি। দেখেন, আমি একটা জিনিস, আপনার মনে আছে কিনা যে এই মানে কুরবানি ঈদের আগের কুরবানি ঈদে, মানে যেটি ঈদুল আজহাতে হঠাৎ করে আদার দাম 350-400 টাকা হয়েছিল। এটা আমার সোর্সে যতটুকু জানা আছে, সে আদাটা খাতুনগঞ্জে যারা ডিউ কিনেছে সেটা 200 টাকা বা 210 টাকায় তারা ডিউ কিনছে। কিনে সে আদাটা তারা প্রতি কেজি আদাতে 105 টাকা লাভে, মানে 305 টাকা ধরে তারা পাইকারি বিক্রি করেছে। পাইকারি বিক্রি যারা করেছে তারা খুচরা পর্যায়ে সেই আদাটাকে আরো 40, 45, 50 টাকা বেরিয়ে মানে 350 টাকা বিক্রি করছে। তাহলে এখানে আদা কিন্তু কিনা হয়েছিল 205 বা 210 টাকা বা 200 টাকার মধ্যে,
তাহলে সেই আদাটা কি মানুষ 220, 30, 40 টাকায় খেতে পারতো না বাংলাদেশ? সেই আদাটাকে মানুষ 350, 400 টাকাও অনেক অনেক জায়গায় আদা খেয়েছে। একমাত্র একটা ঈদের একটা আদাকে কেন্দ্র করে এক ঈদে 500 থেকে 700 কোটি টাকা ব্যবসা করে নিয়ে গেছে। রমজান এইভাবে মাসে যারা যারা এইভাবে সারা যারা মুসলিম বিশ্বে সৌদি, তারপর হচ্ছে কুয়েত, না না এটা তো আমরা তো আসলে দাম বাড়েই না। আর আমাদের এখানে না প্রতি না রোজায় আমাদের দেশে গলা কাটা দাম আমাদের ধরা দেশে হয়। উন্নত দেশে রোজা তো একটা উন্নত দেশে তো মানে আমি বলবো যে মধ্যপ্রাচ্য বা বিভিন্ন দেশে রোজা তো যেমন আল্লাহর একটা blessings, আমাদের দেশে আমার মনে হয় যে রোজাটা সাধারণ মানুষের জীবনে একটা অভিশাপ। কারণ রোজা আসলে দ্রব্যমূল্য যেভাবে বাড়ে বা জিনিসপত্রের দাম যেভাবে লাগামহীন হয়, সাধারণ মানুষের কথা আসলে কোনো সরকারি ভাবে নাই। এটা শুধু আওয়ামী লীগ না, কেউ আসলে ভাবে না। সবাই সিন্ডিকেটের কাছে আসলে বাংলাদেশ জিম্মি। এখন বাংলাদেশকে সিন্ডিকেট মুক্ত করতে হবে। এখন সিন্ডিকেট মুক্ত করতে হলে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার আসলে তো কেউ নিচ্ছে কিনা। অন্তর্বর্তীকালীন সরকার বিগত 2 মাস ক্ষমতা আসার পরে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। আপনি ডিম আজকে বাজারে 170 থেকে 75, কোনো কোনো জায়গায় 180। আপনার ফার্মের যে পোল্ট্রি মুরগিটা যেটা আমরা বলি, সেটাও আপনার অলমোস্ট 190 থেকে 200 বা 210 টাকা এভাবে। আর সবজির দাম তো অলমোস্ট 100 টাকার কাছে প্রত্যেকটা জিনিস। মাছ, আপনি যে কোনো মাছ, একটু ভালো মাছ খেতে যাবেন 700, 800 টাকার নিচে কোনো মাছের কেজি নেই। তো মানুষ আসলে কি, মানুষ এখানে নিষ্পেষিত, কেউ মানুষের কথা ভাবছে না, নো ওয়ান। এখন যারা যারা প্রতিদিন নানাভাবে দেশকে নানা ধরনের মানে বিভিন্ন দিচ্ছেন আপনারা, কিনা বলে টিভি টক শো বা যেখানে এসে আপনারা নানা ধরনের বুদ্ধি পরামর্শ দিচ্ছেন। আমি এখনো পর্যন্ত এই গত 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কোন মেইন স্ট্রিম মিডিয়াতে কোন ধরনের সাংবাদিক বলেন মানুষ কাউকে আমরা এই যে সরকারের সমালোচনা করতে দেখি নাই, 1-2 জন ছাড়া। কেউ কিন্তু সবাই বাতাবি লেবুর চাষ করছে। এই যে সাধারণ মানুষ কষ্টে আছে, সাধারণ মানুষের যে নিরাপত্তা নাই। আমাদেরকে এসে বলতেছে যে একটু সময় দেন, ঠিক হয়ে যাবে। অথচ এদিকে স্বর্ণ, ব্যাংক থেকে স্বর্ণ নাই হয়ে যাচ্ছে। তারপরে কোনো হাস্যকর বিষয় না, 12,000 ভরি স্বর্ণ। তারপর ব্যাংক লুট হয়ে যাচ্ছে, ব্যাংকের কর্মচারীদেরকে কুপিয়ে টাকা নিয়ে যাচ্ছে। আপনি রাস্তা দিয়ে যদি কোনো ব্যাংক থেকে এখন 2 লাখ 5 লাখ টাকা তুলে এবং এটা যদি কেউ দেখে, আপনি কিন্তু নিরাপদে যে বাসায় পৌঁছাবেন সেটার কিন্তু গ্যারান্টি নেই। কারণ রাস্তায় যে কেউ ধরে আপনার টাকাটা নিয়ে যাবে, কারণ আপনার সিকিউরিটি নেই। এবং আপনি যখন এই ধরনের ঘটনা ঘটবে, আপনি কোথায় যাবেন? থানায় মামলা করতে। পুলিশ বলবে যে ভাই সাধারণ ডায়েরি করে দিয়ে যান, এই মুহূর্তে আমরা কোনো অ্যাকশনে যেতে পারবো না। ইনফ্যাক্ট তাই হচ্ছে। কারণ আমার এক ফ্রেন্ড পরিচিত কিছুদিন আগে, সে তার গাড়ির চাকা ঠিক করছিল, ওই যে পিছন থেকে সে মালয়েশিয়া যাবে, তার পাসপোর্ট লাগেজ সব দরজা খুলে নিয়ে হেঁটে চলে গেছে। এখন এটা যখন থানায় মামলা করতে গেল, সারাদিন গেল এবং পরবর্তীতে পুলিশ জিডি আকারে নিল এবং বলল যে ভাই এই মুহূর্তে আমরা এগুলো উদ্ধারে কোনো ব্যবস্থা নিতে পারবো না, আমাদের ওই ইয়া নাই। মানুষ মারা যাচ্ছে, সেটারই তো কোনো মামলা হচ্ছে না, যেগুলো মারা যাচ্ছে। আপনি চিন্তা করেন মানে রাষ্ট্র আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, রাষ্ট্র কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তারপরে বেসিক্যালি যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে আমাদের সাথে ভারতকে কি কোনোভাবে অস্বীকার করে বাংলাদেশকে চালানো যায়? এটা আমার মৌলিক প্রশ্ন। আমরা ভারতের কন্ট্রিবিউশন বলি, ভারতের সাথে যদি আমাদের আর্থসামাজিক যোগাযোগ বলি, আমাদের বাণিজ্য বলি, সবকিছুকে একই সূত্রে গাঁথা বাংলাদেশ ভারতের অনেক কিছু। তো সেটাকে আপনি রাতারাতি এইভাবে পরিবর্তন করে কিভাবে বাংলাদেশকে আপনি অন্য অন্য জায়গায় আপনি ডাইভার্ট করবেন? আপনি ডাইভার্সিফিকেশন করতে হলো তো আপনাকে আগে রিসোর্স গুলো ঠিক করতে হবে। নাকি গড়বেন এই প্রসঙ্গে বলছি, একদম এই পয়েন্ট এই প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, বারবার উঠে আসে। এই যে ভারত বাদ দিয়ে বা ভারত বিদ্বেষ, এই প্রসঙ্গে বলি, একটা প্রশ্ন উঠেছে যে এটা বাংলাদেশ থেকেই উঠেছে যে কোন ড্যাশ বলে অনেকগুলো গালাগালি, তারা পাকিস্তান করলো বাংলাদেশকে। কোথায় একটা অংশ 3000 কিলোমিটার দূরে আরেকটা অংশ, এইরকম ভাবে কোনো দেশ হয়? সারা বিশ্বে আছে এরকম দেশ? এটা কার বুদ্ধিতে হচ্ছে তাদের প্রশ্ন। না না কিছু কিছু জিনিস হাস্যকর। আপনি দেখেন পাকিস্তানে ব্রয়লার মুরগির কেজি হচ্ছে বাংলাদেশের টাকায় 870 টাকা বা 900 টাকা। হ্যাঁ, তো ওরা বাংলাদেশে কিভাবে ব্রয়লার মুরগি পাকিস্তানে খাওয়াবে? পাকিস্তানের যে পেঁয়াজটা সেটা বাংলাদেশের টাকায় সম্ভবত আপনার 300 বা 400 টাকার উপরে কেজি পাকিস্তানি। হ্যাঁ,
তো পাকিস্তান যেখানে প্রত্যেকটা জিনিসের দাম বাংলাদেশের চেয়ে 3 গুণ 4 গুণ বেশি, তো কেউ যদি বলে পাকিস্তান থেকে জিনিস এনে বাংলাদেশে খাওয়াবে, এগুলো হাস্যকর যুক্তি আসলে। যাই হোক, ঘটনা হচ্ছে একটা দেশকে তার চায়নার সাথে যখন মিটিং এ বসলো, চায়না সহযোগিতা করবে, চায়নাদের যে পররাষ্ট্র নীতি যে যারা আসছিল তাদেরকে বলা হয়েছে আমরা ভারতকে বাদ দিয়ে সিদ্ধান্ত নিব, অথচ চায়না যে ভারতের সাথে মিলে গেছে ওই খবর কিন্তু ওনার নাই। চায়নাকে খুশি করতে এই কথাটা উনি বলছেন, আবার পরে এই যে গতকালকের ইন্টারভিউতেই বলছেন ভারতকে ছাড়া কি আমরা চলতে পারবো, এটা তো বলা সহজ করা সহজ না, উনি নিজেই স্বীকার করছেন গতকাল ভারতকে ছাড়া চলতে পারা। ঠিক এই বিষয়টা আজকে আমি একদম খোলসা করে দিই। প্রথম কথা, বাংলাদেশের মানে কথাটা শুনতে খারাপ লাগবে, বাংলাদেশ স্বাধীন ফালতু কথাটা শুনতে খারাপ। হ্যাঁ, বাংলাদেশ ভারতের উপনিবেশ ছিল এবং শেষ 10-12 বছরে উপনিবেশই ছিল, কিন্তু ঘটনা হচ্ছে বাংলাদেশের যে এই আইডেন্টিটি বা বাংলাদেশের উৎস ঐতিহাসিক উৎসটা কোথায়? ভারত ছাড়াও নাই। আজকে বাংলাদেশের হিস্ট্রি যদি বলতে হয় 47 সালের আগের, বাংলাদেশের যদি ভূপ্রকৃতি বলতে হয়, ভূপ্রকৃতি বাংলার বদ্বীপ থেকে বাংলার পাহাড় অঞ্চল, এই ভূপ্রকৃতি যদি বলতে হয়, এবং এই যে বাঙালি, আজকে বাংলাদেশের বাঙালি, তার যে কালচার, তার যে ভাষা, এটা যদি বলতে হয়, ভারত ছাড়া কথা বলতে পারবে না, অসম্ভব। এবং সেই ভারত মানে দিল্লি ভারত নয়, অবশ্যই পশ্চিমবঙ্গ। আজকে বাংলাদেশের যে ভূপ্রকৃতি, সেই ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করলে, আজ একটা পোস্ট দেখেছিলাম, সেখানে বাংলাদেশের ম্যানগ্রোভ অঞ্চল নিয়ে বলছিল। এই ম্যানগ্রোভ অঞ্চলে যে আলোচনা হচ্ছে, এটা খণ্ডিত আলোচনা। তোমাকে ম্যানগ্রোভ অঞ্চল এবং বদ্বীপ অঞ্চল বলতে গেলে গঙ্গাও আমাদের ভাগীরথী হুগলি আসতে হবে, নাইলে বোঝানো যাবে না। খণ্ডিত হয়ে গেছে, সংস্কৃতিকে খণ্ডিত করা হয়েছে। একই তো সংস্কৃতি, একই ভাষা, ভাষার উৎস, ভাষা তো বাংলা ভাষা তৈরি হয়েছিল এই পূর্বাইয়া মাগধি থেকে, এবং সেটা পশ্চিমবঙ্গে গৌড় কেন্দ্রিক। ঠিক আছে? এই অতএব যার ইনবর্ন ঐতিহাসিক উৎস, এই জন্যই বলে মানুষ যদি শিকড় হারিয়ে যায়, গাছের যদি শিকড় না থাকে তাহলে সেই গাছ বাঁচে না। এই অবস্থা হয়, এই যে এখন বাংলাদেশের মতো অবস্থা হয়েছে। তার পিছনে কারণ হচ্ছে, আমি বলে দাদা আমি আপনার সাথে একটা বিষয় একটু মানে হয়তো এড করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি আসলে অঙ্গাঙ্গিভাবে ভারতের সাথে অনেকটাই জড়িত। এটাকে কেউ অস্বীকার করে, এটাকে যদি অস্বীকার করা হয় এটা আসলে ভুলই হবে। কারণ হচ্ছে এখন আমাদেরকে মানে যে জিনিসটাকে আসলে খাওয়ানো হচ্ছে সেটা হচ্ছে যে মানে মুসলমান হিন্দু এই বিদ্বেষটাকে এনে আসলে মূলত সম্প্রীতি সৌহার্দ্য সবকিছুকে নষ্ট করা হচ্ছে। যে বাংলাদেশ 92% মুসলিমের দেশ আর ভারত হিন্দুর দেশ, মানে এই যে হিন্দু মুসলিমের যে আমি এখানে সোশিও সাইকোলজিটাকে আনতে চাইছি, সেটা বলছি। আসলে বিষয়টা হচ্ছে, সেটা যেমন বাংলাদেশের ক্ষেত্রে সত্যি, তেমনি পশ্চিমবঙ্গেরও অনেক বহু মানুষের ক্ষেত্রে সত্যি। আজকে আমি একটা প্র্যাকটিক্যাল কথা বলি, বাস্তব যেটা চলছে। আমি প্রচুর গ্রাম ঘুরেছি, এবং সেই গ্রামগুলো পশ্চিমবঙ্গীয় যাদেরকে এদেশি বলা হয়, এখানে আমাদের এখানে দুটো তো, একটা হচ্ছে এদেশি, একটা হচ্ছে পূর্ববঙ্গের লোক। এই এদেশি মানুষদের প্রচুর মানুষকে দেখেছি, তাদেরকে বলতো ওরা তো বাঙালি। আমি বাংলাদেশের ধর, বাংলাদেশ নিয়ে কি কথা, ওরা তো মুসলমান, আমরা বাঙালি। ব্যাপারটা ভালো করে বুঝুন, এটা কিন্তু গ্রন্থিত রয়েছে এখানে মাথায় মাথায়। বাংলাদেশ মানে মুসলমান, আর এদেশের বাঙালি মানে বাঙালি। আবার মুসলমান হলেই সে বাঙালি নয়, মুসলমান হলে সে মুসলমান। এই যে এইটাকে বলা হয় আইডেন্টিটি। এই আইডেন্টিটিটা এরা কিন্তু নিজে থেকে বর্ণ করেনি, এই আইডেন্টিটিটা দেওয়া হয়েছে। ওরা এই বাংলাদেশের মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষও এই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। সেই কারণে বলি 1905 সালে যখন ভাগ হয়েছিল, 1905 সালে যখন রাজনৈতিক কারণে ভাগ হয়েছিল, বারবার আমাদের যে এই বাংলার সংস্কৃতি, বাংলার ভাষা, বাংলার ভূপ্রকৃতি, এটাকে ভাগ করা হচ্ছে কিন্তু রাজনৈতিক কারণে। এবং কিছুতেই আজকে আমি 123 বছর ধরে এই ভাগ আর উঠলো না। 1905-এ ভাগ হলো। বাবু দেখুন, আপনি যদি এখন বাংলাদেশের না হয়ে, কেউ কোনো দেশের না হয়ে একদম চাঁদ থেকে এসছেন, বাইরে থেকে এসছেন, এরকম যদি দেখেন, তাহলে দেখবেন কিছু মানুষ ভাগ করলো, ভাগ করে ঢাকায় অমুক হবে তমুক হবে, আমরা নিপীড়িত ছিলাম বলে বিশাল আন্দোলন করে মুসলিম লীগ গঠন করলো সলিমুল্লাহ। সেই মুসলিম লীগ
লীগে, তার 6 বছর বাদে সেই মুসলিম লীগে যেখানে বাঙালি ছিল, সেই মুসলিম লীগে 6 বছর বাদে বাঙালি মানে বাংলাদেশের মানুষের সংখ্যা 4 জন, আর বাদ বাকি উত্তরপ্রদেশীয়। সেই মুসলিম লীগই হয়ে গেল জিন্নার মুসলিম লীগ। ওখান থেকে পরে ভেঙে বেরিয়েছে আওয়ামী লীগ হলো। আওয়ামী মুসলিম লীগ ছিল, নামটা মুসলিম পরে কাটা হয়েছিল। যাই হোক, 46-এ এসে ভাগ হলো। সেই 46-এ এসে ভাগ হলো পাকিস্তানে গেল। সেই বাংলাদেশ পাকিস্তানে যাওয়ার পরে 54-তে 52-তে ভাষা আন্দোলন করে উর্দু থাকবে না, আর পাকিস্তানে তো উর্দু থাকবে, তাহলে তুমি থাকবে না কেন? আমরা মুসলিম বাঙালি, আইডেন্টিটিতে দেখুন আমরা মুসলিম কিন্তু আমরা বাঙালি, এই আইডেন্টিটিতে আসলো। ওখান থেকে বাংলাদেশ আসলো, আমরা পাকিস্তানি থাকবো না, আমরা বাঙালি বাংলাদেশ। এই যে বারবার করে হাতড়ে বেড়াচ্ছে তার আইডেন্টিটি, তার রাষ্ট্র নিয়ে আইডেন্টিটি নিয়ে হাতড়ে বেড়াচ্ছে, এইখান থেকেই জন্ম নিচ্ছে নানা রকমের আচরণে, নানা রকমের পরস্পর বিরোধী আচরণ। রাইট। আমি এই জন্যই একটু আগে যে জিনিসটা আসলে বলেছিলাম যে বাংলাদেশকে আসলে পরিষ্কার করতে হবে যে বাংলাদেশ আসলে কোন পথে চলবে। আগে রাষ্ট্রকে ঠিক করতে হবে যে আমরা এই পথে চলবো। আদার দেন এই ধরনের মানে এই ধরনের সংঘাত, সংঘর্ষ, রাজনৈতিক বিভেদ, হানাহানি, এটা মানে ভেরি ডিফিকাল্ট, মানে বাংলাদেশ থেকে এগুলো দূর করা সম্ভব হবে না বলে মনে হচ্ছে না। আচ্ছা, আপনারা কেউ রামুতে গেছেন? আমি রামুতে অনেক আগে একবার গিয়েছিলাম, বাট এখন মানে সেটাও প্রায় 15-20 বছর আগে। রামুতে একটা মূর্তি আছে অশোকের। হ্যাঁ। তাহলে ভাবুন, সম্রাট অশোকের মূর্তি আছে ওখানে। এখন সম্রাট অশোকের, হ্যাঁ, রামুতে। এখন যে জিনিসটা হচ্ছে, যেমন বিগত 5 দিনে মানে 5ই আগস্টের পরে বাংলাদেশে যেভাবে মন্দির, মাজার, তারপর অন্যান্য সাম্প্রদায়িক যে উপাসনালয় যেগুলোতে হামলা করা হলো, এখন সেটা হচ্ছে যে এটার পিছনে কারা? সরকার কি সেটার পিছনে আজ পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো স্টেটমেন্ট আসছে? একদম সরকারের পিছনে আছে, এবং এটা নাই। তার মানে সরকার যেহেতু কোনো স্টেটমেন্ট দিচ্ছে না, আমরা ধরে নিব যে সরকার হয়তো মৌনভাবে এটা চাচ্ছে যে এগুলো ভাঙুক। কেন? আপনাকে বলি, আপনি কি ইউনূসের ওই বক্তব্যগুলো শোনেননি? আমাদের সংস্কার করতে হবে, এই সুযোগ বারবার পাওয়া যাবে না, একবার এসছে এটা হারালে আর কোনোদিন ফিরে আসবে না। হ্যাঁ, এটা তো উনি বলেছে যে জাতির সামনে এই সুযোগ আর আসবে না। তো এই সুযোগ তারা ভালোভাবে হয়তো কাজে লাগিয়েছে, কারণ আওয়ামী লীগের উপরে মানুষের খুব বিদ্বেষ শেখ হাসিনার উপরে থাকতেই পারে, সেই জন্য মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সকল স্থানগুলো ভেঙে ফেলা, এবং শুধু মুক্তিযুদ্ধ না, বাঙালি সংস্কৃতির উপরে নগ্ন আঘাত, ভাষা আন্দোলনের উপরে নগ্ন আঘাত, এবং বাংলাদেশে বাউল সংস্কৃতি এবং ভারত বাংলাদেশের অনেকগুলা আপনার ছিল, আমাদের জয়েন্ট কোলাবোরেশনে করা অনেকগুলা মিউজিয়াম, অনেক কিছু ছিল যেগুলাকে এভরিথিং মানে এখানে ধ্বংস করা হলো। তাহলে তার মানে হচ্ছে যে আমরা ভুলে যেতে হবে যে 24-এর আগে বাংলাদেশ নামে বাংলাদেশের কোনো ইতিহাস ঐতিহ্য ছিল। আমরা তাহলে নতুন করে 24 থেকে সব জানবো, মনে হচ্ছে তাই আর কি। মানে আগের ইতিহাস স্মারক ধুয়ে দিলে কি আর, স্মারক ভেঙে দিলে কি আর ইতিহাসটা বদলে যাবে? মানে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, যে ছেলেটার বা বাচ্চাটার বয়স 15 বছর বা 16 বছর, সেও বলে যে আমরা 17 বছর ধরে নির্যাতিত হচ্ছি। এখন মানে তার বয়স, হ্যাঁ, যে তার বয়সও 17 হয়নি, কিন্তু সে 17 বছর ধরে নির্যাতিত হচ্ছে। ইনফ্যাক্ট তারপরে ওটা বলেন, আমি ছোট ছোট বাচ্চারে শুনতেছি শেখ হাসিনা যেদিন চলে গেছেন সেদিন মানে আনন্দে গান গাচ্ছে, গেছে রে গেছে শেখ হাসিনা গেছে, সি সি হাসিনা। এই 4 বছরের বাচ্চা, এদিকে শিখিয়ে দেওয়া হচ্ছে। একটা জিনিস হচ্ছে কি, অনেকরা অনেক কিছু বুঝবে না, সেটা স্বাভাবিক। আমি একটা জিনিস আমি আপনাকে আজকে বলি, যেটা হচ্ছে যে বাংলাদেশের আজকের যে প্রেক্ষাপটটা তৈরি হলো এবং যে ধরনের ঘটনাগুলো বাংলাদেশে ঘটে গেল, সেটার দায় কিন্তু আওয়ামী লীগ এড়াতে পারবে না, সরকার এড়াতে পারবে না। কারণ তারা রাষ্ট্র পরিচালনায় 15-16 বছর তারা একটানা রাষ্ট্র পরিচালনা করেছে। তাদের সাংগঠনিক দুর্বলতা, তাদের নানাভাবে তারা মানে রাষ্ট্রকে বিভাজিত করে ফেলছিল। এটা হলো তাদের একটা ব্যর্থতা, কিন্তু আমি বলবো, কারণ তারা যদি ইনক্লুসিভ রাষ্ট্র চিন্তা করতো, তাদের উচিত ছিল
এই যে হঠাৎ করে যে মুক্তিযুদ্ধের চেতনাটাকে তারা কেন এক দলের করেছে? মুক্তিযুদ্ধের চেতনা শুড বি দা 18 কোটি মানুষের আলাদা হওয়া আলাদা উচিত ছিল, দল যেটা করতে পারতো। হ্যাঁ, এইটা তারা করতে পারেনি। সাবেক প্রধানমন্ত্রী উনি কথায় কথায় বলেছেন যে আমার বাবা এটা করেছে, আমার বাবা ওনা করেছে। আমি এটাকে স্ট্রংলি অপোজ করি, উনি কারণ হচ্ছে যে মেন্টালি ট্রমাটাইজ হয়ে গেছিল, নাইলে এই কথা আমি বলে আমি কিভাবে? আমি এটাকে স্ট্রংলি আজকে সবার সামনে আমি এটাকে আমি এটা বিরোধ করি এই কারণে যে উনার বাবার নাম শুধু শেখ মুজিবুর রহমান। উনি এটা ওনার মাথায় ঢোকাতে হবে রাজনীতি করতে হলে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার বাবা না। উনার হুম, বাবার নাম শুধু শেখ জাতির মুজিবুর জনক। রহমান। বাট যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শব্দটা আসবে, সেটা উনার বাবা একার বাবা না। রাইট, রাইট, রাইট। এবং উনাকে বঙ্গবন্ধু উপাধি শেখ হাসিনা দেননি, উনাকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল বাংলাদেশের মানুষ। জাতির জনক উপাধিটা বাংলাদেশের মানুষ দিয়েছে। তো উনি যখন বারবার বলেন আমার বাবার দেশ, আমার আমার বাবা এই করেছে, নট ট্রু। কারণ উনি অবিসংবাদিত বাংলার প্রত্যেকটা মানুষের নেতা ছিলেন। এবং কিছু কিছু বিষয় আছে যে জিনিসগুলাকে আসলে রাষ্ট্রকে অনেক, আপনি দেখেন এই যে অনেক কথা আসলে বললে অনেক কিছু হয়ে যাবে, তারাও রাগ করে। আবার তাদের পক্ষে না গেলে তারা যেমন রাগ করে, বিপক্ষে গেলে আবার আরেক দল খুশি হয়। তো কাউকে খুশি করার জন্য তো রাজনীতি না। আপনি যদি ট্রু অনেস্ট পলিটিক্স করেন এবং আপনি যদি দেশের জন্য কাজ করেন, আপনি কোনটা সঠিক কোনটা রাষ্ট্রের ভুল সিদ্ধান্ত, সেটাকে আপনাকে ডেফিনেটলি সমালোচনা করতে হবে। ভুলকে ভুল বলতে হবে, সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। সেটা যদি না করতে পারেন, হাসিনা সেটা যদি আপনারা জনগণের সামনে না করতে পারেন, তাহলে তো রাষ্ট্র কোনোদিন আগাবে না। আমরা এই বিভাজনের রাজনীতি করতেই থাকবো। হাসিনার হাসিনার অন্যতম প্রধান ভুল, অনেকগুলো ভুল। আমি 5 তারিখ, তো 5 তারিখ হয়েছে ঘটনা, তার 2 দিন না 3 দিনের মধ্যে তার ভুলগুলো আমি লিখে দিয়েছিলাম লিস্ট বানিয়ে। 1 নম্বর হচ্ছে মোদির কথায় নাচা উচিত হয়নি, তার উচিত হয় নাই। মোদির কথায় নেচে ওখানে ইসলামকে উস্কেছে, কতগুলো মসজিদ দিয়েছে, কত 600-র উপরে ওনার মডেল পথেই হেঁটেছে। মাদ্রাসা করেছে। হ্যাঁ, এটা ওখানে যত ইসলাম লাফাবে তত মোদি আমাদের এখানে হিন্দুত্ব লাফাতে পারবে। এটা হচ্ছে বাংলা কথা, শুনেন। এগুলো হচ্ছে অফ দা বল খেলা বলা হয়, এবং একজন থাকলে পরে আরেকজনের সঙ্গে এভাবে খেলা যায়। এই খেলার একটা ছোট রূপ পরিবারে হয়, সেই পরিবারে বাবা মা সন্তানকে এইভাবে খেলায়। হ্যাঁ, ওইটা ও মার কাছে গিয়ে চা, ও বলবে না বাবার কাছে গিয়ে চা। এই হচ্ছে ব্যাপার। ঘটনা হচ্ছে যে এইভাবে একটা পরিবার হচ্ছে রাষ্ট্রের ক্ষুদ্র রূপ এবং সরল রূপ, আর কিছুই না। অতএব যে বাবা মা পরিবার সামলায়, আর যৌথ পরিবার যে সামলাতে পারে, সে জানে রাজনীতিতে কি করতে হয় একদম উপরতলায়। হয়তো জটিল পদ্ধতিটা জানে না, শিখিয়ে দিলে তার ওই ড্রেন দিয়ে বেরিয়ে যাবে, তার মগজে ওরম ভাবে ড্রেন করা থাকে, ওই স্ট্রাকচারটা করা থাকে। তো ঘটনা হচ্ছে যে হাসিনার আরো একটা ভুল হচ্ছে দল আর রাষ্ট্রকে এক করে ফেলেছে। রাইট। দল আলাদা, রাষ্ট্র আলাদা। দলকে তার 2 নম্বর, এটা গেল 1। 2 নম্বর, তার দলের উপরে কর্তৃত্ব 100% ছিল না। অন্তত লাস্ট 1 বছরে তো ছিল না, আমি দেখি নাই। আমি নিজে গিয়েও যখন দেখেছি তাই। এটা সে ছিল এটা উপরতলার একটা হেড শ্রেণীর এটা মধ্যে। মূলত হচ্ছে 2000, দাদা এটা 2018 যে নির্বাচনটা হয়ে গেল না, এই হ্যাঁ, নির্বাচনের পর থেকে এবং লাস্ট একটা বছর ঠিক ছিল, বাট লাস্ট 4 ইয়ার্স আর এই বছরের যে 6-7 মাস হুম। টোটালি আনকন্ট্রোল ছিল, এবং এখানে দলের কোনো কর্তৃত্বই ছিল না, কোনো ইয়ে ছিল না। এবং আপনি দেখুন, ওই কর্তৃত্ব 18 সাল থেকে যখন ছিল না, তারপর থেকে এই যে 4 বছর ধরে কিন্তু ঢুকেছে এই জামাত ফামাত হ্যানরা, এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে ঢুকেছে, দখল করেছে। হ্যাঁ, আমি তো শুনলাম এরপরে সেনাবাহিনীর মধ্যে হিজবুত আছে, হিজবুত তাহরির সদস্য সেনাবাহিনীর মধ্যে আছে। আরেকটা জানার কথা যে জামাত দলটি এই মুহূর্তে, জামাত দলটি উপমহাদেশে সবচেয়ে অর্গানাইজড দল, সবচাইতে রাইট। অর্গানাইজড দল জামাতের অংশীদার। সাংগঠনিক কার্যক্রম আছে, তারা হ্যাঁ, প্রত্যেকটা স্তরে স্তরে তাদের সংগঠনের জবাবদিহিতা আছে, এবং তারা ডেডিকেটেড দলের প্রতি, যেটা বাংলাদেশের অন্যান্য কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে এই ধরনের ডেডিকেশন বা সাংগঠনিক এই ধরনের কোন ধরনের কার্যক্রম নেই। এবার যদি আমি বলি যে এদের থেকে এটা শেখা উচিত, সেটা নিশ্চয়ই অন্যায় নয়। ওরা যেভাবে না, অর্গানাইজেশন চালায়, শেখা উচিত, তো এটাই করা উচিত ইমপ্লিমেন্ট। আপনি আপনি দেখেন, আমি আমি যদি বলি যে বাংলাদেশ ছাত্রলীগ, তাদের হ্যাঁ, সাংগঠনিক কি কার্যক্রম আছে? ঢাকা শহরে মিছিল মিটিং করার, কয়েকটা অনুষ্ঠান করা তাদের কাজ। ছাত্রলীগ আমি তো
মানে সিটি কর্পোরেশন বা বিভাগীয় শহর বাদ দেই, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে, গ্রাম পর্যায়ে তো নাই। মানে তাদের সংগঠনগুলা তারা টোটালি ইনএক্টিভ ছিল এবং তারা শুধু পদ পদবি বাণিজ্য করেছে। এবং যার কারণে এই বাণিজ্যটার কারণে আসলে এখানে যেটা আমরা বলি যে অন্যান্য দলের সুযোগ সন্ধানীরা ঢুকেছে, এটা কিন্তু সব দলেই করছে। ইভেন এটা বিএনপি যখন ক্ষমতায় আসবে দেখবেন বিএনপির সাথেও এভাবে ওই পদ সুযোগ সন্ধানীরা ঢুকে যায়। এখন যখন দলের সাংগঠনিক কার্যক্রম থাকে না, সেটা কিন্তু তখন আর এটা হয় না। যেমন জামাত শিবিরকে বা জামাত ইসলামকে কাউকে বলতে শুনেছেন যে আমাদের দলে অনুপ্রবেশকারী আছে, বা আমাদের দলে অন্য দলের কর্মীরা ভুল পাল্টে ঢুকছে? এটা কোনোদিন জামাত শিবির বা জামাত ইসলাম বলবে? সুযোগ নাই, কারণ তাদের ওইখানে সাংগঠনিক ভাবে তারা ওইভাবেই ট্রেন আপ এবং তাদের প্রত্যেকটা লোককে তারা ওইভাবে সিলেক্ট করে যে তারা কাকে নিবে, কাকে দিয়ে দল চালাবে, কি করবে। জামাতের দল সম্বন্ধে আমি একটা লেখা লিখেছিলাম, ওইটা আমি শ্রুতি তোমাকে দেব। ঘটনা হচ্ছে যে জামাত দক্ষ লোক ছাড়া নিয়োগ করে না। ওরা কিন্তু সদস্য না আওয়ামী লীগের মতো, ওরা কর্মী। এটা মাথায় রাখতে হবে। দু ধরনের কর্মী আছে, একটা হচ্ছে দক্ষ কর্মী, এখনো যারা সামনে আছে তারাই আছে, পিছনে যে কতজন আছে কেউ জানে না, যারা এখন ছদ্মবেশে রয়েছে পিছনে। কারণ কর্তৃত্ব পুরো স্থাপিত হয়নি বলে তারা বেরোয়নি, বেরোবেও না। কর্তৃত্ব যেদিন পুরো স্থাপিত হবে সেদিন দেখবে অনেক জামাত বেরিয়ে গেছে। এই যে আবু সৈয়দ নামের ছেলেটা, এই ছেলেটা হচ্ছে মাথা মোটা, পরিষ্কার বলে হচ্ছে মাথা মোটা, আবেগপ্রবণ। ওকে কাজে লাগাবে হচ্ছে মারতে। আজকে যারা আগুন লাগিয়েছে তারা হচ্ছে আগুন লাগানোর কাজেই আছে, তারা অন্য কাজে যাবে না। আজকে সার্জিস আলম বলে ছেলেটা, এই ছেলেটা হচ্ছে মিষ্টভাষী, মানুষের সঙ্গে মিশতে পারে, নেগোসিয়েট করতে পারে, মাথা আছে একটু, ওকে ওই কাজে লাগিয়েছে। এক একজন যে যেই কাজে ফিট, যার ক্যারেক্টারিস্টিক্স, তার মগজের বৈশিষ্ট্য সেই কাজেই লাগানো হয়। দিস ইজ দ্য, এগুলো হচ্ছে বৈপ্লবিক সংগঠন বা এই ধরনের অর্গানাইজেশনের কাজ। না, জামাত ইসলাম থেকে আমি মনে করি যে আওয়ামী লীগ বিএনপির দুই পক্ষেরই শিক্ষা নেওয়া উচিত যে রাজনীতি কিভাবে করতে হয়, দল কিভাবে চালাতে হয়, রাজনৈতিক সংগঠন কিভাবে শক্তিশালী করতে হয়। সেটা মনে হয় দুই দলেরই শীর্ষ নেতাদের বা অন্যান্য যারা সাংগঠনিক নেতৃবৃন্দ আছে তাদের ট্রেনিং নেওয়া উচিত। এটা গেল এক। 2 নম্বর কথা বলি যে আমাকে আজকেই একজন বাংলাদেশ থেকে কমেন্ট করে বলেছে যে আমেরিকার বর্জন করে বাংলাদেশকে ওরকম ভাবে পুরোপুরি মুক্ত করা যাবে না আমেরিকার হাত থেকে। তাকে আমি লিখবো, এখন তো এই ডাকলো বলে চলে এলাম, লিখতে বুঝেছিলাম। সেটা হচ্ছে সিকিম নামে একটি রাষ্ট্র ছিল, স্বতন্ত্র রাষ্ট্র, সেখানে রাজতন্ত্র চলতো 1975-76-এ সেটাকে, এবং সেই রাজতন্ত্র চলতো সেটা কিন্তু আমেরিকার কথায়। তার পিছনে কারণ ছিল হচ্ছে ওইখানকার রাজার যে বউ, তিনি হচ্ছেন আমেরিকান স্পাই ছিলেন, আমেরিকান স্পাই। এই স্পাইয়ের সঙ্গে কোনোভাবে সম্পর্ক তৈরি হয়, প্রেম হয় এবং বিয়ে হয় এবং ও চলে আসে। সেই সূত্রে, ওই স্পাইয়ের সূত্রে সিকিমকে চালাতো আমেরিকা। একদম ওঠা বসা থেকে আরম্ভ করে কোথায় কি হবে সব আমেরিকা বলতো। এইটা ইন্দিরা গান্ধীর কাছে যন্ত্রণা ছিল। এই যন্ত্রণার জন্য ওখানে লোক ঢুকিয়ে রাজার বিরুদ্ধে ক্ষোভ তৈরি করে রাজাকে উল্টে, রাজা বউ তো ডিভোর্স দিয়ে পালিয়ে গেল, রাজাও শেষ, সিকিম রাষ্ট্র হয়ে গেল। প্রথমে হলো ইন্ডিপেন্ডেন্ট, একটা এই অ্যানেক্স আমাদের সিস্টেমে, যেটা সাংবিধানিক সিস্টেমে একটা পার্ট সি যেমন কাশ্মীর ছিল সেই রকম, তারপরে হয়ে গেল পার্মানেন্ট রাজ্য। এবং এই অপারেশনটা কে করেছিলেন জানেন? তিনি কিন্তু আজকে আমাদের এই ভারতে নিরাপত্তা উপদেষ্টা, অজিত দোভাল। মিজোরামকে কে স্টেট বানায় এই অজিত দোভাল, মানে গ্রাউন্ড লেভেলের কাজ করতে। অ্যাকচুয়ালি মিজোরাম ছিল আসামের অঙ্গ। মিজোরামে এখন যে মিজোরা থাকে, মিজোরা ছিল না তো, এটা তো অনুপ্রবেশকারী। এইবার বলি, এই বাংলাদেশ এই অবস্থায় আছে, অজিত দোভাল জানে না? সব জানে, কোথায় কি হচ্ছে সব জানে, এবং সে কি কোনো কাজ করছে? বাংলাদেশে কোথায় কি হচ্ছে রাষ্ট্রের কাছে সব তথ্যই আছে। রাষ্ট্র আসলে কোনো কিছু মানে এমন যদি বলে যে আমি জানি না, সেটা আসলে জনগণকে বোকা বানানো। এইবার একটা প্রশ্ন হয়েছে, এতগুলা স্টেটকে তার ভারত স্টেট বানিয়ে নিল, বাংলাদেশকে কেন নিল না স্টেট বানিয়ে? ইন্দিরা গান্ধীর হাতে তো পুরো ক্ষমতা ছিল তখন, মুজিবকে তো বলতেই পারতো যে তুমি করো, করে ওটাকে আমার। অ্যাকচুয়ালি তো মুজিবকে ব্যাক করতেন ইন্দিরা গান্ধী,
আরো একটা বলি, 1962 সালে মুজিব নিজে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিটি এয়ারফোর্সের একজন ক্যাপ্টেন না ব্রিগেডিয়ার বোধহয় এয়ারফোর্সের ফ্লাইং কমান্ডার নাকি, নামটা ভুলে গেছি, ইত্তেফাকে এটা প্রকাশ পেয়েছিল এবং ইত্তেফাকের যিনি এডিটর তৎকালীন ছিলেন তার মাধ্যমে চিঠিটি নেহেরুর কাছে পাঠানো হয় 62-তে, যে আমাকে সাহায্য করো। নেহেরু বলেছে ওরমভাবে অন্তত একটা রাষ্ট্রের ভিতরে আমি সাহায্য করতে পারি না, হ্যাঁ, সাহায্য করতে গেলে তোমাকে সেই জায়গায় মানে সেই জায়গাটা তৈরি করতে হবে। এই জায়গাটা তৈরি করলো 62-র পরে 70-এ ইন্দিরা গান্ধী সাহায্য করে দিল, ঠিক আছে, কিন্তু স্টেট বানালো না কেন? বানাতেই পারত। তার পিছনে অনেক প্রশ্ন থেকেই যায়। তো আজকে মিজোরাম স্টেট হয়েছে, আমি তোমাকে বলে দিচ্ছি, আমি আমাদের নর্থ ইস্টে আমি নিজে পড়েছি। অরুণাচল প্রদেশ আমি যখন পড়েছি, আমাদের ভূগোল পড়ানো হতো, তখন পড়তাম অরুণাচল প্রদেশ নাম ছিল না। আমি যখন পড়েছি তখন অরুণাচল প্রদেশের নাম হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। সেটা কোনো রাজ্যই ছিল না স্বীকৃত, সেখানে কোনো মুখ্যমন্ত্রী ছিল না, মানে সরাসরি কেন্দ্রের একটা গভর্নর পাঠিয়ে ওখানে শাসন করা হতো। সেম কেস আমাদের মণিপুরে যেতে গেলে, যারা 6-এর দশকে 7-এর দশকে গেছে তাদেরকে পারমিট লাগতো, মানে নর্থ ইস্টে ঢুকতে গেলে পারমিট লাগতো। যদি অরুণাচলে যেতে হয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরামে যেতে হয়, পারমিট লাগতো, ওখানে আলাদা পারমিট লাগতো, মানে যেন বিদেশ। আসলে ওটা আমাদের রাজ্য ছিল না, ওই রাজ্যগুলোকে রাজ্য বানানো হয়। বাংলাদেশকে কেন স্টেট করেনি এটা একটু শুনি। এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমাদের এই ভারতে হিন্দু এবং মুসলিমদের একটা বড় পার্ট চাইনি ওখানে যে জঙ্গলের রাজত্ব হয়। ওহ, গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসে আটকে গেল। নেটওয়ার্ক এমবি মনে হয় শেষ, বা কারেন্ট চলে গেছে। হ্যালো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল। হ্যাঁ উনি বেশ ভালো কিছু তথ্য উনি দিচ্ছিলেন, আসলে সম্ভবত ওনার নেটওয়ার্কের সমস্যা হয়েছে না। আমি চাচ্ছিলাম এই উত্তরটা নেওয়ার জন্য, এজন্য কথা বলতেছিলাম না, দুর্ভাগ্য। ওনার থেকে আমি আবার পরে লাইভে ওনাকে নিয়ে নিব, এই বিষয়েই আরেকটা লাইভ করবো ওনাকে নিয়ে। ঠিক আছে, তাহলে আজকে লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে তাহলে, কারণ আমাদের একটু কাজ আছে, বের হতে হবে। আপনি অনেক জি গুরুত্বপূর্ণ ধন্যবাদ সময় আপনাকে, দিয়েছেন। ঠিক আছে। থ্যাংক ইউ।